নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইতিহাস প্রশ্ন নিয়ে। অর্থাৎ বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে ক্লাস 9-এ যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে তারই আজকে হিস্ট্রি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই বন্ধুরা, এটি একটি পার্ট 2 এর ভিডিও হতে চলেছে এবং আমি আজকে আপনাদের সমস্ত ইতিহাস প্রশ্নের উত্তর এবং প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা রাখবো ভিডিওটি আপনাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা জানতে গেলে অবশ্যই আপনাদের সকলকে পুরো ভিডিওটি দেখতে হবে। এটুকু আমি আপনাদের ভরসা দিতে পারি যে এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে অথেন্টিক ওয়েতে যে প্রশ্নের উত্তর যতটুকু থাকা প্রয়োজন সেই প্রশ্নের উত্তর ততটুকু দিয়েই আমি তৈরি করেছি। তাই আমি আশা রাখবো যে আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আলোচনা শুরুর পূর্বে আমি আপনাদের একবার প্রশ্নটা দেখিয়ে নিতে চাই। তো আপনারা সকলে ভিডিওর দিকে চোখ রাখুন এবং আলোচনার গভীরে প্রবেশ করুন। তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী ইতিহাস প্রশ্ন, যার পূর্ণমান হচ্ছে 20। তো বন্ধুরা, এই প্রশ্নটি আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি, আপনারা সকলে ভালো করে প্রশ্নটি দেখে নিন। আজকে আমি আপনাদের সাথে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব এবং আশা রাখবো আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন বন্ধুরা, এবার আলোচনাটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, প্রথমেই আছে একের দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 গুণ 4 সমান বন্ধুরা 4, অর্থাৎ বন্ধুরা প্রতিটা প্রশ্নের মান 1 করে 4টি প্রশ্ন দেওয়া আছে, তাই আপনারা 4 নাম্বার পেয়ে যাবেন যদি সবগুলো ঠিক হয়। তো প্রথমে বন্ধুরা বাক্যগুলো পড়তে হবে, পড়ে যদি মনে হয় যে উত্তরটি সঠিক মানে বাক্যটি সঠিক তাহলে তার পাশে সত্য লিখব, এবং যদি মনে হয় বাক্যটি ভুল তাহলে তার পাশে মিথ্যা লিখব। তো প্রথমেই কয়েক দাগে আছে নেপোলিয়ন ফ্রান্সে কনসুলেট শাসনের অবসান ঘটায়, সত্য না মিথ্যা? তো বন্ধুরা উত্তরটি হয়ে যাচ্ছে মিথ্যা। তো মানে বাক্যটা যেহেতু ভুল, অর্থাৎ এখানে যে ইনফরমেশনটা দিয়েছে এটা হচ্ছে বন্ধুরা ভুল, সেই কারণে উত্তরটা হয়ে যাচ্ছে মিথ্যা। এবার বন্ধুরা ক্ষয়ের দাগে দেখে নেব নেপোলিয়ানের আইন সংহিতায় 2287টি বিধি বা ধারা ছিল, ঠিক না ভুল? তো বন্ধুরা এটা হয়ে যাচ্ছে সত্য। তো ইনফরমেশনটি সত্য, সেই কারণে তথ্যটা সত্য বলে উত্তরটা হয়ে যাচ্ছে সত্য। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, অর্থাৎ গয়ের দাগের প্রশ্ন, জার্মানিতে সিস এফ অ্যালপাইন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়। আবার বলছি বন্ধুরা, জার্মানিতে সিস অ্যালপাইন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়, সত্য না মিথ্যা? তো বন্ধুরা এটা হয়ে যাবে মিথ্যা। এবার বন্ধুরা পরবর্তীটি দেখে নেব, অর্থাৎ ঘয়ের দাগে হবে বন্ধুরা, একটু মিস্টেক হয়ে গেছে। ইতালির ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে নিয়ে নেপোলিয়ান রাইন রাষ্ট্রসংঘ গঠন করেন, ঠিক না ভুল? তো বন্ধুরা উত্তরটি দেখে নেব, উত্তরটি হয়ে যাবে বন্ধুরা মিথ্যা। এবার বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 2-এর দাগে স্তম্ভ মেলাও 1 গুণ 4 সমান 4। তো বন্ধুরা আমি একবারে স্তম্ভ মেলাওটা একবারে উত্তর দিয়ে দিয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একবারে উত্তর দিয়েছি। দেখুন ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। ক স্তম্ভে আছে ট্রাফালগারের নৌযুদ্ধ, এটা হচ্ছে 1805 খ্রিস্টাব্দ। ফন্টেনবু চুক্তি, এটা হচ্ছে বন্ধুরা 1807 খ্রিস্টাব্দ। নেপোলিয়নের রাশিয়া অভিযান, এটা হচ্ছে 1812 খ্রিস্টাব্দ। ওয়াটারলুর যুদ্ধ, এটা হচ্ছে বন্ধুরা 1815 খ্রিস্টাব্দ। তো আপনারা প্রশ্নে এদিক ওদিক করে পাবেন, আমি একবারে উত্তর করে আপনাদের দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব, অর্থাৎ 3-এর দাগের প্রশ্ন, 2 বা 3টি বাক্যে উত্তর দাও। 2 গুণ 2 সমান হচ্ছে বন্ধুরা 4। তো বন্ধুরা আমরা এবার প্রশ্নটি দেখে নেব। কয়ের প্রশ্ন হচ্ছে লিপজিগের যুদ্ধ কেন জাতি সমূহের যুদ্ধ নামে পরিচিত? তো উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তর, নগ্ন সাম্রাজ্যবাদী শাসক নেপোলিয়নের বাহিনী রুশ অভিযানে বিপর্যস্ত হলে ইউরোপের জাতীয়তাবাদী রাষ্ট্রগুলো উৎসাহিত হয়। তারা চতুর্দিক থেকে একযোগে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। ইউরোপের 13টি জাতি নেপোলিয়নের বিরুদ্ধে লাইপজিগে জাতিসমূহের যুদ্ধে অংশ নেয়। এই যুদ্ধে পরাজয় নেপোলিয়নের পতনকে অসম্ভাব্য করে তোলে।
ইউরোপে 13টি জাতি লাইপজিগের যুদ্ধে অংশ নিয়েছিল বলে এটি জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। তো বন্ধুরা, এবার আমরা পরের প্রশ্ন অর্থাৎ ক্ষয়ের দাগের প্রশ্নটি দেখে নেব। ক্ষয়ের দাগের প্রশ্ন হচ্ছে, শত দিবসের রাজত্ব বলতে কি বোঝায়? উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তর: 1815 খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন মার্চ মাসে 1815 খ্রিস্টাব্দে। সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এরপর তিনি 20 মার্চ থেকে 29 জুন 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা শত দিবসের রাজত্ব নামে পরিচিত। এবার বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4 দাগের প্রশ্ন, 7-8টি বাক্যে উত্তর দাও। 4 গুণ 2 সমান 8। তো প্রথম প্রশ্ন বলছে, মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী? তো উত্তরটা দেখে নেব বন্ধুরা। প্রথম উত্তর: ফরাসি সম্রাট নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ জারি করে ইংল্যান্ডের অর্থনীতি ধ্বংস করার পরিকল্পনা করেন। নেপোলিয়নের পতনে মহাদেশীয় ব্যবস্থার ভূমিকা। নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বল প্রয়োগের দ্বারা কার্যকর করতে গিয়ে বিভিন্ন সংকটে জড়িয়ে পড়েন, যা তার পতনকে অসম্ভাব্য করে তোলে। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি। ইংল্যান্ডে অর্ডার্স ইন কাউন্সিল নামে নৌ প্রতিরোধের ফলে ফ্রান্সের সামুদ্রিক বাণিজ্য যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। ফলে ফ্রান্সের শ্রমিক ছাঁটাই, বেকার সমস্যা প্রভৃতি ভয়াবহ আকার ধারণ করে। তার পরের পয়েন্ট হচ্ছে উপকূল দখল। নেপোলিয়ন জোর করে মহাদেশীয় অবরোধ প্রথা কার্যকর করতে গিয়ে ইউরোপের উপকূল অঞ্চলে প্রায় 2000 মাইল অঞ্চল দখল করে নেয়। এছাড়া বহু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেশ তিনি দখল করে নিলে বিভিন্ন দেশে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। এবার বন্ধুরা, পরের পয়েন্ট হচ্ছে ব্যয়ভার। মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন যে বিশ্বত ভূখণ্ড, এটা বন্ধুরা হবে বিশেষত, বিশেষত ভূখণ্ড দখল করেন, সেখানে প্রত্যক্ষ দখলদারি চালাতে গিয়ে বিপুল সম্পদ ব্যয় হয়। রোম ও হল্যান্ডের অসন্তোষ। রোম ও হল্যান্ড মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন সেখানে হস্তক্ষেপ করেন। তিনি রোমের শাসক পোপকে সিংহাসনচ্যুত করে তাকে বন্দী করলে খ্রিস্টান ক্যাথলিক জগৎ প্রচণ্ড ক্ষুব্ধ হয়। 4 হচ্ছে রাশিয়ায় বিপর্যয়। রাশিয়া মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন, কিন্তু রাশিয়ায় তার গ্রাঁট আর্মি চূড়ান্তভাবে পরাজিত হয় এবং তার বেশিরভাগ সৈন্য মারা যায়। পরবর্তী পয়েন্ট হচ্ছে মূল্যায়ন। ইংল্যান্ডের অর্থনৈতিক শক্তি ধ্বংস করতে গিয়ে নেপোলিয়ন চতুর্দিকে অসংখ্য শত্রু তৈরি করে ফেলেন এবং শেষ পর্যন্ত শত্রুদের কাঁটার জালে তিনি নিজেই আটকে পড়েন। তাই বলা যায় যে নেপোলিয়নের পতনের অন্যতম কারণ ছিল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। এবার বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন অর্থাৎ ক্ষয়ের দাগের প্রশ্ন, ফরাসি বিপ্লবের আদর্শগুলির সঙ্গে নেপোলিয়নের সাম্রাজ্যিক কার্যকলাপের সম্পর্ক আলোচনা করো। তো উত্তরটি দেখে নেব। উত্তর: নেপোলিয়ন 1799 খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন এবং 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত দেশ শাসন করেন। নেপোলিয়ন তার রাজত্বকালে বিপ্লবের সাম্য ও মৈত্রীর আদর্শ প্রতিষ্ঠার উদ্যোগ নেন, যেমন দৈব অধিকার তত্ত্বের বিলোপ। বিপ্লবের আগে ফ্রান্সের বুর্গ রাজারা নিজেদের ঐশ্বরিক ক্ষমতা অধিকারী বলে দাবি করেন। নেপোলিয়ন ক্ষমতা লাভের পর ফরাসি রাজতন্ত্রের ঐশ্বরিক বা দৈব অধিকার তত্ত্বের বিলোপ ঘটান। পরবর্তী পয়েন্ট হচ্ছে সাম্য প্রতিষ্ঠা। বিপ্লবের আগে ফ্রান্সে বৈষম্যমূলক শ্রেণীবিভক্ত সাম্রাজ্যবাদ প্রচলিত ছিল। নেপোলিয়ন ফ্রান্সে সামাজিক সাম্য প্রতিষ্ঠায় তৎপর হন। নেপোলিয়ন তার আইন সংহিতা
অর্থাৎ কোর্ট নেপোলিয়নের দ্বারা সামাজিক বৈষম্যের অবসান ঘটান। পরবর্তী প্রশ্ন হচ্ছে সামন্ততান্ত্রিক আদর্শের বিলোপ। বিপ্লবের আগে পূর্ব রাজতন্ত্র ফ্রান্সে যেসব সামন্ততান্ত্রিক রীতিনীতি ও করের প্রচলন করেছিলেন, বিপ্লবের মাধ্যমে সেগুলো বিলুপ্ত হয়। নেপোলিয়ন নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা করেও পরে এসব সামন্ততান্ত্রিক রীতিনীতি ও করগুলি ফ্রান্সে ফিরিয়ে আনেন। যোগ্যতা স্বীকৃতি। নেপোলিয়ন বংশ কৌলীন্য বাতিল করে যোগ্যতাকে অগ্রাধিকার দেন। তিনি যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ এবং অন্যান্য সুযোগ সুবিধা দানের নিয়ম চালু করেন। বিপ্লবী আদর্শের প্রসার। নেপোলিয়ন ফ্রান্সের বাইরে বিভিন্ন দেশে বিপ্লবী আদর্শের প্রসার ঘটান। তার সৈন্যবাহিনী জার্মানি, ইটালি সহ ইউরোপের বিভিন্ন স্থানে অভিযান চালানোর ফল হিসেবে সেসব স্থানে পুরতন্ত্র ধ্বংস হয়। তারপরে পয়েন্ট হচ্ছে মূল্যায়ন। নেপোলিয়ন ফরাসি বিপ্লব প্রসূত বিভিন্ন আদর্শ বাস্তবায়িত করার ঐতিহাসিক ফিসার তাকে বিপ্লবের সন্তান বলে অভিহিত করেন। লেফেভর, সোরেল, ম্যাসন প্রমুখ মনে করেন যে নেপোলিয়ন ছিলেন বিপ্লবের ধারক ও বাহক ও মূর্ত প্রতীক। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা এটুকুই। তো বন্ধুরা, যত পর্যন্ত প্রশ্ন ছিল আমি সব প্রশ্নগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি আপনারা প্রশ্নগুলো দেখে বুঝতে পেরেছেন যে প্রশ্নের উত্তর যতটুকু দেওয়া প্রয়োজন সেভাবেই আমি তৈরি করেছি এবং ভিডিওটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়েছে। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন, যাতে আমার এই ভিডিও দ্বারা সমস্ত নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা উপকৃত হয় এবং আপনারাই এটা পারবেন শেয়ারের মাধ্যমে। আর এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আর বন্ধুরা, এর আগেও আমি নবম শ্রেণীর ভূগোল, বাংলা এবং ইংরেজি প্রশ্ন নিয়ে ভিডিও করা হয়ে গেছে। যদি আপনাদের দেখতে হয়, অর্থাৎ আপনারা অবশ্যই দেখবেন ভিডিওগুলো। কোথায় পাবেন? আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই এখনো পর্যন্ত যারা ওই সাবজেক্টের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, এভাবে পুরো ভিডিওটি দেখার জন্য, আমার চ্যানেলে ভিজিট করার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।